আসসালামু আলাইকুম। আমি মুরাদ হোসেন। পলিটেক্স সলভে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির প্রথম অধ্যায় পারমাণবিক গঠন সম্পর্কে জানব। এই অধ্যায়টি ভালোভাবে না বুঝলে তোমার পুরো কেমিস্ট্রি বইটাই বুঝবে না। কেননা পলিটেকনিকের অনেক স্টুডেন্ট আছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়ালেখা করেনি, অর্থাৎ কমার্স কিংবা আর্টস থেকে এসেছো। তাদের জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের বেসিকটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করি। এই অধ্যায়টি বোঝার জন্য প্রথমে আমাদেরকে এই টপিকগুলো বুঝতে হবে, যেগুলো আজকের প্রধান বিষয়। তো এই অধ্যায়ে প্রথম যেটা আমি লিখছি সেটা হচ্ছে মোল। এই মোলগুলা আগে বুঝতে হবে মোলগুলা কি। প্রকৃতিতে এই মোল আছে হচ্ছে 118টা। আইইউপিএসি নামক একটা সংস্থা এটা 118টা মোলকেই স্বীকৃতি প্রদান করছে। এখন আইইউপিএসি এটা কি? এটা কিন্তু পরীক্ষাতে আসে। আইইউপিএসি এর মিনিংটা পরীক্ষাতে অনেক সময় আসে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ঠিক আছে, এটা হচ্ছে আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থা। এই আইইউপিএসি 118টা মৌলকে স্বীকৃতি প্রদান করছে। এই 118টা মৌলের ভিতর 98টা মৌল আছে যেগুলোকে প্রকৃতিতে পাওয়া যায়। এখন এই 118টা মৌল মুখস্থ করা অনেকাংশে সম্ভব না। এক্ষেত্রে তুমি যদি কেমিস্ট্রি পড়ো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই 30টা, কমপক্ষে 30টা মৌল তোমাকে শিখতেই হবে। এই মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর সেটা তোমাকে জানা থাকতেই হবে, না হলে তুমি কেমিস্ট্রিতে কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, তো এখন দেখবো কিভাবে তুমি এগুলো আয়ত্ত করবে। হ্যাঁ, এখানে আমি 30টা মৌল লিখে রেখেছি, সেটা তোমাদের সুবিধার্থে। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন এগুলো কিভাবে করবে সেটা আগে বুঝাই দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এভাবে লেখা আছে এখানে H যেটা আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে প্রতীক, মৌলটার প্রতীক। এটাকে কিভাবে চিহ্নিত করবা সেটা হচ্ছে প্রতীক। এটা হচ্ছে হাইড্রোজেন, H প্রতীক। তো নিচে বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। আর উপরে যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, পারমাণবিক ভর। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা পড়ার সময় কিভাবে পড়বা? তোমরা পড়ার সময় পড়বো হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। প্রথমে এর নামগুলো মুখস্থ করবা। এই নামগুলো আমি যদি একবার রিপিট করি তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এখানে 30টা দেয়া আছে, এগুলো অবশ্যই শিখবা। তো এক্ষেত্রে তোমরা কি করবা? পারমাণবিক ভর সহ এটা শেখার চেষ্টা করবা, না হলে কিন্তু তোমার কেমিস্ট্রিতে পরবর্তীতে বিষয়গুলো তুমি বুঝবে না। তো আসি, এগুলো হচ্ছে আমাদের মোল। মোল গেল, এটা আমি মুছে দিচ্ছি। তাহলে এটা গেল। হ্যাঁ, এই মোলটা যে পড়ছো, এই মোলটা 30টা কিন্তু মাস্ট বি শিখবা। এই 30টা না শিখলে কিন্তু তুমি পরবর্তীতে পারবা না। ঠিক আছে, তো আসি আমরা দ্বিতীয় টপিক হচ্ছে মৌলিক পদার্থ ও তার প্রকারভেদ। হ্যাঁ, মৌলিক পদার্থ কি? তাহলে এটা হচ্ছে মৌলিক পদার্থ। মৌলিক পদার্থ কি সেটা আমরা সবাই জানি। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে রাসায়নিক ভাবে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই একই ধর্ম বিশিষ্ট মৌল ছাড়া অন্য কোনো ধর্ম বিশিষ্ট মৌল পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। আচ্ছা, এটার একটা উদাহরণ দিয়ে তোমাকে যদি বোঝাতে চাই, ধরো একটা অক্সিজেন অণু। হ্যাঁ, অক্সিজেন অণু, এটাকে যখন আমরা ভাঙবো, এটা এখানে আমরা দুইটা অক্সিজেন পাবো, দুইটা অক্সিজেন পরমাণু পাবো। এই ক্ষেত্রে এই অক্সিজেন অণুটার যে ধর্মটা থাকবে, এটার ধর্মটাও সেম থাকবে। এবং
এটার ধর্মটাও সেম থাকবে। এক্ষেত্রে দেখো দুইটা অক্সিজেন পরমাণুর ধর্ম কিন্তু একই থাকবে, যার কারণে এটা মৌলিক পদার্থ হবে। আসলে মৌলিক পদার্থ মূলত কত প্রকারের প্রকারভেদ আছে। তো মৌলিক পদার্থ হচ্ছে প্রধানত 4 প্রকার, ঠিক আছে। মৌলিক পদার্থ প্রধানত 4 প্রকার। প্রথমটা হচ্ছে ধাতু, দ্বিতীয়টা হচ্ছে অধাতু, তৃতীয়টা হচ্ছে অপধাতু, এবং চতুর্থটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। তাহলে এই গেল 4টা। এই 4টা হচ্ছে মৌলিক পদার্থ। এখন কথা হচ্ছে ধাতু কোনগুলো ভাই? ধাতু হচ্ছে যে পরমাণুর ভিতর যে পরমাণুগুলো 118টি মৌল যেগুলো শিখছে ওইগুলোর ভিতরে যেগুলো ইলেকট্রন সহজে কি করে? ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করে যেগুলো তাড়াতাড়ি, মানে তারা ইলেকট্রন গুলোকে ত্যাগ করে দেয়, সেটা হচ্ছে ধাতু। এই ধাতুগুলো চেনার জন্য তোমার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে এগুলোর শেষে, এগুলোর নামের শেষে আম কথাটা থাকবে। সরি, আম কথাটা থাকবে। যেমন ধরো আমরা যদি বলি পটাশিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো সবগুলো শেষে কি আছে? এগুলো সবগুলো শেষে আম আছে। যেগুলা যেসব পরমাণু শেষে আম থাকবে সেটা হচ্ছে ধাতু। এখন আসো অধাতু কোনগুলো? অধাতু হচ্ছে যেটা ইলেকট্রন গ্রহণ করবে। কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে। অধাতু কোনগুলো? এগুলো ইলেকট্রন গ্রহণ করবে। অপধাতু কোনগুলো? অপধাতু হচ্ছে অনেকগুলো মৌল আছে যেগুলা এক যেটা ধাতুর ধর্মাবলী ইয়া করবে, আবার অধাতুর ধর্মাবলী দুইটাই সে প্রকাশ করবে। সে ধাতুর ধর্মাবলী কিছু প্রকাশ করবে, আবার কিছু অধাতুর মতো আচরণ করবে, সেটাই হচ্ছে অপধাতু। আর নিষ্ক্রিয় গ্যাস কোনগুলা? নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে যেগুলা কোনো বন্ধনে অংশগ্রহণ করবে না, কোনো, যেমন ধরো তোমার সোডিয়াম ক্লোরাইড বা লবণ, এক্ষেত্রে সোডিয়াম একটা পরমাণু, ক্লোরিন একটা পরমাণু, দুইটা একসাথে হইছে মানে একটা অণু গঠন করছে। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলা কোনো অণু গঠন করবে না, অর্থাৎ অন্য কোনো মৌলের সাথে গিয়ে বন্ধন তৈরি করবে না, এগুলা নিষ্ক্রিয় থাকবে। সেগুলো কোনটা কোনটা? সেটা হচ্ছে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেনন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। সো আমাদের মৌলিক পদার্থ গেল। এখন আমরা পরমাণু আর অণু সম্পর্কে জানবো। হ্যাঁ, এক্ষেত্রে তোমরা যারা ইলেকট্রন গ্রহণ আর ইলেকট্রন ত্যাগ এই দুইটা যারা বুঝো নাই, আবার এখানে বন্ধনটা সম্পর্কে যারা বুঝো নাই, পরবর্তী অধ্যায়গুলোতে বিস্তারিত জানতে পারবে। এখন আপাতত এগুলো বুঝে রাখো যে অধাতু কোনটা আর ধাতু কোনটা। হ্যাঁ, তো আমরা পরমাণু আর অণু সম্পর্কে জানবো। এবার আসো পরমাণু কি আর অণু কি। হ্যাঁ, আমরা যে মৌলগুলো দেখছি 118টা মৌল মোট, এই 118টা মৌল সবগুলাই হচ্ছে এক একটা পরমাণু। হ্যাঁ, আচ্ছা, পরমাণুটা বোঝার জন্য আমি প্রথমে একটা সংকেত লিখছি। এটা হচ্ছে পানির একটা সংকেত H2O। এই সংকেত কি সেটাও আমরা পরবর্তীতে জানবো। এই সংকেতটাতে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো দেখবা এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা। হ্যাঁ, তাহলে এখানে হাইড্রোজেন 2টা, এটার সাথে আর কি আছে? অক্সিজেন 1টা, দুইটা সমন্বয়ে কি কি হইছে? পানি হইছে। এটাকে পানি বলে। এইখানে দেখো এইটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে পরমাণু, আর H2 এটা হচ্ছে অণু। অণু তাহলে কোনটা? অণু হচ্ছে একাধিক পরমাণু সংযুক্ত হয়ে যে যৌগ বা যে মৌল গঠন করে সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে অণু। তাহলে অণু কি বলছি? অণু হচ্ছে একাধিক পরমাণু একসাথে যুক্ত হয়ে যেটা গঠন করবে সেটা হচ্ছে অণু। আর পরমাণু কোনটা? পরমাণু হচ্ছে সিঙ্গেল যে মৌলগুলো ছিল সেগুলো প্রত্যেকটা এক একটা পরমাণু। পরমাণু হচ্ছে স্বাধীন না, পরমাণু স্বাধীন না, স্বাধীন নয়। আর অণু স্বাধীন। এখন এক্ষেত্রে স্বাধীন নয় আর স্বাধীন বলতে তুমি
এখানে বুঝতে হবে, যেমন এখানে অক্সিজেন, অক্সিজেন যদি তুমি স্বাধীন নয় বলতে এখানে বোঝানো হয়েছে যে তুমি এটাকে প্রকৃতিতে ডিরেক্ট অক্সিজেন পরমাণু পাবা না। প্রকৃতিতে যদি তুমি দেখতে চাও তাহলে তুমি অক্সিজেনের অণুটা পাবা। এখানে অক্সিজেন কিন্তু দুইটা আছে, এখানে সিঙ্গেল কোনো অক্সিজেন নাই, এখানে অক্সিজেন দুইটা আছে। তুমি যদি প্রকৃতিতে খেয়াল করো তাহলে এগুলো কি পরমাণুটা পাবা না, তুমি পাবা হচ্ছে অণুটা। তার মানে অণুটা হচ্ছে স্বাধীনভাবে প্রকৃতিতে চলাফেরা করে, স্বাধীন অবস্থায় বিরাজ করে। তাহলে পরমাণু আর অণু সম্পর্কে আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখবো আমরা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন গুলো, এগুলা কি, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, পরবর্তী অধ্যায়গুলোতে কিন্তু এগুলা আমাদের প্রয়োজন হবে। এবার হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। হাইড্রোজেন পরমাণু আর কি, দেখো এটা মনে করে একটা হাইড্রোজেন পরমাণু, এখানে একটা পরমাণুর দুইটা প্রধান অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে কক্ষপথ বা অরবিট। হ্যাঁ, দেখো এই কক্ষপথে ইলেকট্রন থাকে, কি থাকে, ইলেকট্রন থাকে, কক্ষপথে ইলেকট্রন থাকে। ইলেকট্রনটা হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। আর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে এবং নিউট্রন থাকে। প্রোটনটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। এবার দেখো এই পজিটিভ চার্জ যুক্ত প্রোটন এবং নেগেটিভ চার্জ যুক্ত ইলেকট্রন, এই দুইটা এক, এই প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরতে থাকে। কেন ঘুরতে থাকে? কারণ দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট, বিপরীত চার্জ, এজন্য একটা অপরকে কেন্দ্র করে ঘুরতে থাকে। সো এনটা কি, এনটা হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কি? নিউট্রন সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসের কেন্দ্রে প্রোটন সংখ্যা ছাড়া যে সংখ্যাগুলো থাকে সেটা হচ্ছে নিউট্রন সংখ্যা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা নিউট্রন সংখ্যা সমান লিখতে পারি, নিউট্রন সংখ্যা সমান লিখতে পারি পারমাণবিক ভর মাইনাস হচ্ছে প্রোটন সংখ্যা। এখন কথা হচ্ছে যে পারমাণবিক ভরটা কি। এখানে মূলত নিউক্লিয়াসের মোট ভরটাই হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর হচ্ছে নিউক্লিয়াসের মোট ভর। এক্ষেত্রে দেখো এই এই মোট ভরটাকে পারমাণবিক ভর বলে। আবার পারমাণবিক ভর বলে, আবার আরেকটা কথা বলে সেটা হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। ঠিক আছে, এই দুইটাই বলে এটাকে। তো পারমাণবিক ভরটা আসলে কি, সেটার ভিতরে থাকা প্রোটনের ভর এবং নিউট্রনের ভর, এই দুইটা ভরের যোগফল হচ্ছে কি পারমাণবিক ভর। এবার আসে হচ্ছে পারমাণবিক সংখ্যা কোনটা। একটা একটা পরমাণুতে যতগুলো প্রোটন সংখ্যা থাকে ঠিক ততগুলো ইলেকট্রন সংখ্যাও থাকে। এখন এখানে যতগুলো প্রোটন সংখ্যা থাকবে তার প্রোটন সংখ্যাটাই হবে হচ্ছে ওই পরমাণুটির পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কি, পারমাণবিক সংখ্যাটা হচ্ছে একটা পরমাণুতে বিদ্যমান প্রোটন সংখ্যাটা। তাহলে এবার আসে হচ্ছে আণবিক ভর। আণবিক ভরটা হিসাব করার জন্য প্রথমে তোমাকে একটা যৌগ চিন্তা করতে হবে। মনে করি যৌগ বা মৌল দুইটাই চিন্তা করতে পারি। আমরা চিন্তা করলাম পানি, H2O। এই পানির আণবিক ভর কত? এখন পানিটার আণবিক ভর বের করার জন্য আমাদেরকে প্রথমে সিঙ্গেল হাইড্রোজেন এবং সিঙ্গেল অক্সিজেন এই দুইটার ভর জানতে হবে। এই দুইটার ভর কি? এই দুইটার ভর আমি ওই যে প্রথমেই লিখে দিয়েছিলাম যে 30টা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা আমাদেরকে শিখতে হবে, যেগুলো ছাড়া কি কেমিস্ট্রি বইটা শেষ, আর করতে পারবা না, করতে পারবা না। সো এখানে হাইড্রোজেনের ভর আমরা কত জানি? হাইড্রোজেনের ভর হচ্ছে 1 আর অক্সিজেনের ভর সেটা হচ্ছে 16। এখন আণবিক ভর বলতে বোঝায় প্রতিটা পরমাণুর ভর একসাথে মিলিত হয়ে যে ভরটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে আণবিক ভর। এখন এটার আণবিক ভর হিসাব করতে হলে আমাদেরকে
যেমন হাইড্রোজেনের ভর হচ্ছে 1, সেটা আছে 2টা। তারপরে এটার সাথে যুক্ত করবে কি অক্সিজেনের ভর। অক্সিজেনের ভর কত? অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এটা হচ্ছে 2 আর 16, এটা হচ্ছে 18। এটা হচ্ছে আণবিক ভর। এটা কিসের আণবিক ভর? এটা হচ্ছে পানির আণবিক ভর। তাহলে আণবিক ভরটা কি? তাহলে চূড়ান্তভাবে আণবিক ভরটা হচ্ছে একটা যৌগের প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা করে যে ভরটা, সেটার সমষ্টি হচ্ছে কি আণবিক ভর। আশা করি আজকের এই টপিকগুলো বুঝতে পেরেছো। তাহলে এর পরও যারা বুঝুনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই অধ্যায়ের পরবর্তী বিষয়বস্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি। সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।